বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2026, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারির যে ক্লাস আমরা করি সেটার দণ্ডবিধি ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। আন্ডারলাইন করেন, আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এটা আছে ধারা 305 থেকে 300 এবং 306, 305 এবং 306। দণ্ডবিধির 305 এবং 306 ধারায় আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। 305 ধারায় শিশু বা উন্মাদ ইত্যাদি ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। 305-এ যে শাস্তিযোগ্য অপরাধ, এটা কার ক্ষেত্রে? শিশু বা উন্মাদ। যেখানে 306 ধারায় কোন প্রাপ্তবয়স্ক বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। তার মানে 305 আর 306 কিন্তু এর আগে যখন আমরা শুধু প্ররোচনা করছিলাম তখন আমরা একটা ধারণা পাইছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে পাগল, উন্মাদ, শিশু এদের যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং তারা যদি আত্মহত্যা করে তাহলে শাস্তিযোগ্য অপরাধ 305। আর সুস্থ কাউরে যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় তাহলে শাস্তি হবে 306। তো যদি আমরা একটু 305টা একটু পড়ি, দেখেন, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করুন, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট। চাইল্ড মানে তো বুঝেন শিশু, আর ইনসেন্ট মানে হচ্ছে মস্তিষ্ক বিকৃত, পাগল। 305 ধারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা করা শাস্তিযোগ্য অপরাধ। কে কে আন্ডারলাইন করবেন? 18 বছরের কম বয়স্ক কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি যার বয়স 18 বছরের কম, কোন উন্মাদ ইনসেন ব্যক্তি বা বিকারগ্রস্ত ডিলিরিয়াস ব্যক্তি, বোকা বা জড়বুদ্ধি ইডিয়ট, কোন উন্মত্ততা বা মাতাল ব্যক্তি ইনটক্সিকেটেড পারসন। এখন এই মাতালটা সে স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, এটা অপ্রাসঙ্গিক। আপনি একজন মাতাল ব্যক্তিরে বলতেছেন যে যা ও এই ছাদ থেকে লাভ দাও, তাহলে তুমি আরো টাকা পয়সা পাবা, আরো 5 বোতল পাবা। ওর তো ওই মুহূর্তে কোনো সেন্স নাই, ও যায় ছাদ থেকে লাভ বেছে আর কি পড়ে মারা গেছে। তো এই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন 305 ধারায়। তাকে আত্মহত্যায় আপনি কি করেছেন? প্ররোচিত করেছেন। তো শাস্তিতে দেখেন, শাস্তিতে এখানে লেখা আছে মৃত্যুদণ্ডের পর কমা আছে, এই জায়গায় বা লেখেন। হ্যাঁ, অবলিক দিলে হয়। পাইছেন? শাস্তি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে এই 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 লাইনের ব্যাখ্যা বুঝেন, যে এই নাবালকরে আত্মহত্যায় প্ররোচিত করলো তার শাস্তি মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড হইতে পারে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, অথবা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং অর্থদণ্ড আছে মানে যে শাস্তি ওই জায়গায় দেখ না কেন, অবশ্যই তার সাথে কি থাকবে? অর্থদণ্ড থাকবে। জি। তাহলে আমরা চলে আসি আত্মহত্যায় অপসহায়তা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এটা আছে 306। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তাহলে যে ব্যক্তি এমন আত্মহত্যা অপসহায়তা করে, উক্ত অপসহায়তাকারী যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে, আর এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তো এখানে একটা বিষয় দেখেন, যে এই জায়গায় আপনি 305 বা 306 যদি শাস্তি দিতে চান, অবশ্যই আত্মহত্যাটা হতে হবে। প্ররোচনা করছেন, আত্মহত্যা হয় নাই, তাইলে কিন্তু এই 305-6তে আপনি সাজা পাবেন না। এখন যদি বলেন যে স্যার তাইলে কি আমি সাজা পাবো না? পাবো, তখন আবার ওই প্ররোচনায় চলে যাবে যে এমন একটা অপরাধে, কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিছে, হয় নাই। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে দিছে, হয় নাই। ওই যে 115 116 মনে আছে? তাহলে আমার এখানে দেখতে হবে 305 এবং 306, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জায়গা কিন্তু আত্মহত্যাটা হয়ে গেছে, মানে আপনি প্ররোচনা দিয়েছেন এবং আপনার প্ররোচনা মাফিক আত্মহত্যা হয়ে গেছে। যদি না হয় তাহলে কিন্তু আপনি 305 আর 306 পাবেন না শাস্তি, তাহলে চলে যাবে 115 আর 116। তো জেনে রাখা ভালোতে আসি। দেখেন, 305 এবং 306 ধারায় আত্মহত্যায় অপসহায়তাকারী শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে, আত্মহত্যাকারী না।
আত্মহত্যাকারী না, আত্মহত্যাকারী কেমনে শাস্তি দিবেন? সে যদি, আর একটু পরে আসতেছি, যে আত্মহত্যা করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে এটা একটা অপরাধ, সে তখন শাস্তি পাবে 309। 305 এবং 306 ধারার মধ্যে পার্থক্য হলো, 305 ধারায় শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা কোন শাস্তিযোগ্য, অন্যান্য ক্ষেত্রে আত্মহত্যায় সহায়তা কত ধারায়? 306। ব্যালেন্সের বিষয় আছে তো, এই জিনিসটা না একটু উপরে এরকম মনে করে আঙুল দিতে দেওয়া যাবে না, দিলে তো চাপ খাইতে দেখা গেল বের হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ ওইভাবে তাহলে করো। তাহলে হ্যাঁ এইভাবে হ্যাঁ দিতে ওইভাবে। আচ্ছা, 305 আর 306 কে বুঝেন নাই বলেন? 305 আর 306, হ্যাঁ সংক্ষেপে আর একবার বলবো, আপনি কি বুঝতেন আগে সেইটুকু আমার জানতে দেন। 305 আর 306 আপনি কি বুঝতেন? আপনি যতটুকু বুঝছেন ততটুকু আগে আমারে বলেন, বলেন, মুখ খোলেন। হুম। মৃত্যুবরণ করে কেমনে? কেমনে মৃত্যুবরণ করছে? অসুস্থতায়? তাহলে সুইসাইড করছে, হ্যাঁ হয়েছে তো। তাহলে 305-এ আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে যার বয়স 18 বছরের কম এমন কাউকে, যে পাগল, যে উন্মাদ, যে মাতাল। ধরেন আমি একজনকে আজে বাজে কথা বললাম, তার বয়স 18 বছরের কম, আমার কথা শুনে সে আত্মহত্যা করলো, তাহলে আমি দণ্ডিত হবে 305 ধারায়। বা পাগল, উন্মাদ, মাতাল ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দিলাম, আমার কথা শুনে সে আত্মহত্যা করলো, তাহলে আমি দণ্ডিত হবো 305 ধারায়, 5 ধারা। আর এই 305 ছাড়া যদি সুস্থ স্বাভাবিক মানুষ, আপনাদের একজনকে বললাম যে আপনারে এত বছর পড়তেছেন, এত বয়স হয়ে গেছে, চুল পাইকে গেছে, আপনারে দিয়ে বার কাউন্সিল পাস সম্ভব না। এই পীযুষকে বললাম যে পীযুষ আপনার তো প্যাটার্ন ঠিক নাই, আসেন তো আসেন না, আবার খাতা দেখলি ফটোকপিতে লেগে যান, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, জীবনেও আপনার দিয়ে বাংলাদেশ বার কাউন্সিল পাস সম্ভব না, আপনি গলায় ধরে নিয়ে মারা যান। এবং উনি এই কথা সিরিয়াসলি নিয়ে রাগে দুঃখে কষ্টে আত্মহত্যা করছে, তাহলে আমার বিরুদ্ধে আমি দণ্ডিত হবো কত ধারায়? 306 ধারায়। 306 ধারায়, এই হলো কথা। সুস্থ স্বাভাবিক হইলে আত্মহত্যার প্ররোচনা দিলে 306, আর পাগল উন্মাদ হইলে 305। তবে অবশ্যই আত্মহত্যাটা সংগঠিত হতে হবে, এই হলো কথা। আচ্ছা, খুনের উদ্যোগ, অ্যাটেম্পট টু মার্ডার, 307 ধারা। খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। শুনেন, খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, মানে আপনি একজনকে খুন করতে চাইছিলেন কিন্তু সর্বশেষ খুন করতে পারেন না। এখানে তিনটা বিষয়, দুইটা বিষয়, একটা হলো খুনের উদ্যোগ নিছিলেন, তারে টোটালি আঘাত করতেই পারেন নাই। আর একটা হলো খুনের উদ্যোগ নিছিলেন, খুন হয় নাই কিন্তু তারে হালকা মারপিট বা আঘাত হয়েছে। তো খুনের উদ্যোগের শাস্তি আলোচনা করছে 307-এ, আমরা সরাসরি 307-এ চলে আসবো। তার আগে ওই আমি একটু বুঝাই, 307 ধারায় 3 ধরনের শাস্তি আছে। কয় ধরনের? 3 ধরনের। ভাই আমার কথা শুনেন আগে। প্রথম যে শাস্তি সেটা হলো যে আপনি, আগে আমার কথা শুনেন তারপরে আমরা বইতে তাকাবো। একজন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে, ফেরদৌস পূর্ব পরিকল্পনা অনুসারে ফেরদৌস একজনকে হত্যা করতে গেছে। এখন যেরকম দেখেন যে ফেরদৌস অনেক দূরের বিল্ডিং থেকে ওই বন্দুক নিয়ে ওই লোককে একটা জনসভায় বক্তৃতা দিচ্ছে, তার দিকে বন্দুক তাক করে রাখছে, কিন্তু ফেরদৌস যখন গুলি করছে ওই লোক যেভাবে হোক ওনার লাগে নাই, গুলি পাশ দিয়ে চলে গেছে, তাহলে ওই লোক মারা যায় নাই, ফেরদৌস ধরা খাইছে। এই জায়গায় ফেরদৌস খুনের উদ্যোগ নিছে, যার প্রতি খুনের উদ্যোগ নিছিল তার কি কোনো আঘাত পাইছে? পাই নাই, তাহলে ফেরদৌস এই জায়গায় শাস্তি পাবে 10 বছর, সর্বোচ্চ কত? 10 বছর। আর যদি এরকম হতো যে ফেরদৌস উদ্যোগ নিছে, ওই লোকের গুলি লাগছে কিন্তু উনি মারা যায় নাই, তাহলে খুনের উদ্যোগের ফলে কি হয়েছে? আঘাত হয়েছে, তাহলে এই জায়গায় ফেরদৌসের শাস্তি হইতো কত জানেন? যাবজ্জীবন বা 10 বছর। যাবজ্জীবন বা 10 বছর। তাহলে শুধু উদ্যোগ নিছে, কোনো আঘাত হয় নাই, 10 বছর। আর উদ্যোগ নিছে, আঘাত হয়েছে, যাবজ্জীবন বা 10 বছর। দুই দুই প্রকার পেয়ে গেলাম। আর 3 প্রকার হলো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, মানে একজন ব্যক্তি সে অলরেডি লাইফ কনভিক্টেড, যাবজ্জীবন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তিনি জেলখানার ভেতরে হোক অথবা
বাইরে হোক, তিনি আর একজন ব্যক্তিকে খুনের উদ্যোগ নিছে এবং তারে আঘাতও করছে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হইতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে খুনের উদ্যোগের শাস্তি কয় প্রকার? 3 প্রকার। আসতেছি তাহলে বুঝবেন। দেখেন এই জায়গায় আলোচনা করতে দরকার নাই, সরাসরি আমরা এই যে শাস্তির টেবিলে চলে আসি। এই যে শাস্তির টেবিল 304 ক, এই জায়গায় ব্র্যাকেট আছে না? 304 ক তে অ্যাকচুয়ালি ব্র্যাকেট হবে না, 304 ক একসাথেই হবে। বুঝেন নাই বোধহয়? 304 ক, 304 কর আগে দুইটা কর আগে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট বাদ। অবহেলার ফলে মৃত্যু ঘটলে, অবহেলার ফলে মৃত্যু ঘটলে যে গতকাল এটা পড়ছি 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। সর্বোচ্চ শাস্তি তাহলে কত? 5 বছর। আন্ডারলাইন করে 304 খ, খতেও কি হবে না? ব্র্যাকেট হবে না। জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়। জনপথে, জনপথ রাজপথ একই কথা, ইংরেজিতে বলে পাবলিক ওয়ে। সহজ কথা, যে জায়গাতে মানুষ চলাচল করে সেটারই জনপথ বলে। এই যে আমাদের বাসের সামনে যে রাস্তা, এটাও জনপথ, আবার বিশ্ব রোডও কি জনপথ। জনপথে বেপরোয়া যান চালিয়ে যদি কারো হত্যা মানে মৃত্যু ঘটায়, তাহলে শাস্তি আন্ডারলাইন করবেন 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। এই জায়গায় বাংলায় শাস্তি লেখার ক্ষেত্রে একটা ভুল আছে, সেটা হলো ওই সব জায়গায় 3 বছর পর্যন্ত কারাদণ্ড বলছে বা অর্থদণ্ড বলছে, অর্থদণ্ড সহ বা উভয়। এ জায়গা হওয়া উচিত ছিল 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? কারণ অর্থদণ্ড সহ যদি বলেন তাহলে তো আর কিসের ওই উভয়ের দরকার পড়ে না। বুঝাইতে পারি নাই বোধহয়? কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয়। কারাদণ্ড তো কারাদণ্ড, বা অর্থদণ্ড সহ বলতে বোঝায় কি? অর্থদণ্ড প্লাস কারাদণ্ড। তাইলে আবার উভয় লেখার কাজ কি? উভয় কাটার দরকার নাই, ইংরেজি বইতে যেভাবে আছে সেভাবে আমরা লিখবো যে ওই কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এই জায়গায় টাইপিং মিস্টেক, মানে উনি অর্থ সহ শব্দটা বাংলায় ট্রান্সলেটের সময় দিয়ে দিছে, এটা হবে না। 305 ধারাটা দেখেন, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করুন, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেইন পারসন। শাস্তি দেখেন, মৃত্যুদণ্ড কমা আছে, জায়গা কি হবে? বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। 306 দেখেন, আত্মহত্যার সহায়তা করুন, যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত বছর পর্যন্ত হতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। আমরা এই যে চলে আসি 307-এ, আন্ডারলাইন করেন 307, খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প অর্থ কি? উদ্যোগ বা প্রচেষ্টা। অ্যাটেম্প টু মার্ডারের প্রথম শাস্তি দেখেন ডান সাইডে আন্ডারলাইন করেন, অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 10 বছর। পাইছেন? এই জায়গায় যেটা আছে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার, মানে এই জায়গায় আপনি খুনের উদ্যোগই নিছেন কিন্তু সে কোনো আঘাতপ্রাপ্ত হয় নাই। বুঝতে পেরেছেন? 2 নাম্বারটা দেখেন, খুনের উদ্যোগের কাজের ফলে যদি গোল দিবেন আঘাত হয়। খুনের আঘাত শব্দটা গোল দিবেন যদি কি হয়? আঘাত হয়। খুনের উদ্যোগ নিছে এবং সের ফলে আঘাত হয়েছে, তাহলে অপরাধী আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কত? 10 বছর। তাহলে আপনি উদ্যোগ নিছিলেন এবং উদ্যোগের ফলে কি হয়েছে? আঘাত হয়েছে, তাহলে শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত। তারপরেরটা দেখেন, attempt by life convicts। অ্যাটেম্প বাই লাইফ কনভিক্ট, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে, এটা আন্ডারলাইন করেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে, গোল দিতে হবে, আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে, হ্যাঁ আঘাত গোল দিবেন, আর যাবজ্জীবন কারাদণ্ডে আন্ডারলাইন করবেন। যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। এখন এই জায়গায় আপনারা যেটা ভাবেন আর কি, যে ভাবেন হয়তো যে এই জায়গায় বোধহয় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, না। 307-এ একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড,
না, এই জায়গায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে, অথবা আগের গুলোও যোগ হবে, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। বুঝছেন? এখন এরকম শান্তিদায়ক একটা বিধান আমরা গতকাল করছি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরে নিয়ে। কি পড়ছি মনে আছে? কি আছে? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে খুনের উদ্যোগ নেয়, খুন করতে পারে নাই কিন্তু তারা আঘাত করছে, তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু একমাত্র না। সর্বোচ্চ আর একমাত্রের মধ্যে কথা আছে। একমাত্র মানে হলো আদালত ওইটাই দিতে বাধ্য, এছাড়া আর কোনো শাস্তি দেওয়ার সুযোগ নাই। আর সর্বোচ্চ মানে হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এর নিচে আরো সাজা। বুঝছেন? 309 ধারাটা দেখেন। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে এমন কোন কাজ আছে, অপরাধ আছে যেটা করলে শাস্তির ব্যবস্থা নাই, কিন্তু করতে গিয়ে ব্যর্থ হইলে শাস্তি পাই। এই দেখেন, এই যে আত্মহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্পট টু কমিট সুইসাইড। একজন ব্যক্তি নিজে আত্মহত্যা করতে গেছিল এবং আত্মহত্যা করতে গিয়ে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তাইলে তার বিরুদ্ধে মামলা করলে সাজা হবে অনধিক 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। অনধিক 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? 311-তে বলছে ঠগের শাস্তি, আর ঠগের সংজ্ঞা দিছে 310। ঠগ আসলে কাকে বলে? আমরা বাস্তবে কথার সময় যে ঠগ ব্যবহার করি, ওই ঠগ কিন্তু মনে হয় যে অনেক সামান্য জিনিস, অমুক অমুকরে ঠগাইছে, আমরা লোকালি বলি ঠগ বাটপার, বলি না? এই ঠগ কিন্তু বলছে যে যদি কোনো ব্যক্তি পেশাদার খুনি বা পেশাদার শিশু অপহরণকারীদের সাথে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে মেলামেশা করে, মানে পূর্ণ যদি কোনো খুনির সাথে মেলামেশা করে, পূর্ণ যদি এমন ব্যক্তিদের সাথে মেলামেশা করে যে তারা শিশু অপহরণ করে, তাহলে পূর্ণ ঠগ করেছে বলে গণ্য হবে। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে শুধু মেলামেশার জন্য আর কি সাজা হবে। দেখেন, শুধু মেলামেশার ঠগের শাস্তি কি একটু 311-তে দেখেন। ঠগের শাস্তি পানিশমেন্ট ফর ঠগ যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। অর্থাৎ এই জায়গায় আমাদের দণ্ডবিধিতে বাদ বাকি যত জায়গা আছে সব জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড যে জায়গা আছে, ওইটা যাবজ্জীবনের সাথে দুইটা জিনিস অবশ্য আছেই আছে, হয় মৃত্যুদণ্ড নাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। কিন্তু এই জায়গায় যাবজ্জীবন কারাবাস একমাত্র, এবং সেই সাথে আছে কি? অর্থদণ্ড। আর আপনি যদি মাত্র একমাত্র সাজার কথা বলেন, মৃত্যুদণ্ড 303। আর যাবজ্জীবন কারাদণ্ড এই জায়গায় একমাত্র না, বাট অর্থদণ্ড থাকলেও এই জায়গায় যাবজ্জীবন কারাবাস ওই কারাদণ্ডের ক্ষেত্রে একমাত্র, এই জায়গায় আলাদা কোনো কারাদণ্ডের কথা নাই। তাহলে ঠগের সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। জেনে রাখা ভালো, যা আছে পারবেন ইনশাল্লাহ। আমরা 310 ধারাটা একটু দেখি। ধারা 310 থেকে 311 এই যে ঠগের সংজ্ঞা দিছে, পাইছেন? আন্ডারলাইন করবেন। কোন ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে, আন্ডারলাইন করেন, কোন ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে গোল দিবেন অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করলে, মানে আপনি ওই ধরনের ব্যক্তিদের সাথে অভ্যাসগতভাবে কি করছেন? মেলামেশা করছেন, তাহলে উক্ত ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। ঠগের একমাত্র শাস্তি হলো অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ দণ্ডবিধি 311 ধারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড। বিগত বছরের প্রশ্ন যদি আমরা আসি, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কি? খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ওই যে 307, খুনের উদ্যোগে আঘাত করছে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু একমাত্র না। আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা পড়বো। 4 নাম্বার,
পাইছেন? একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, আন্ডারলাইন করেন, ইচ্ছাকৃতভাবে, এই নির্মল স্ক্রিনে দেখায়েন না, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনতার মধ্যে গাড়ি চালিয়ে দেয় এবং কিছু মানুষের মৃত্যু হয়, সে দায়ী হবে কিসের জন্য? এই জায়গায় বেপরোয়া বা অবহেলাজনিত মৃত্যু হবে না, 304 খ হবে না, কারণ সে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালাইছে। সো এই জায়গায় নিন্দনীয় নরহত্যা হইছে, এটা অবশ্যই নিন্দনীয় নরহত্যা। পরবর্তীতে সেটা খুন হতেও পারে, নাও পারে, বাট নিন্দনীয় নরহত্যা যে হইছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 5 নম্বর প্রশ্নটা ভিভিআই। 5 নম্বর প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির 304 ক ধারায় অবহেলার ফলে মৃত্যু ঘটানোর জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে হত্যার ক্ষেত্রে 304 কতে এই জায়গায় একটা জিনিস দেখেন, হত্যার অভিপ্রায় বা জ্ঞান থাকার প্রয়োজন নেই, আর একটা হলো অবহেলা থাকতে হবে। সো আমি 304 ক মানেই আজকে প্রথম প্রশ্ন ধরছিলাম যে যে জায়গায় নিন্দনীয় নরহত্যাও হয় নাই আবার খুনও হয় নাই, কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ, মানে ওই হত্যাটা হয়েছে কিভাবে? অবহেলার কারণে, এবং সেটা হচ্ছে 304 কতে। 6 নম্বরটা দেখেন, চিকিৎসা চিকিৎসা অবহেলাজনিত মেডিকেল নেগলিজেন্স কারণে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ডাক্তারকে দণ্ডবিধির কোন ধারায় দণ্ডিত করা যায়? 304 ক। কেউ বলবেন না, দেখি পিপাস ভাই বলেন তো, ডাক্তার যদি বলে যে সে সরল বিশ্বাসে কল্যাণার্থে কাজ করছে, এই জায়গায় তার অবহেলা ছিল না, তাহলে ডাক্তার এই মামলায় অব্যাহতি পেতে পারে কত ধারায় বলেন? 93 ধারায় কি আছে? আর ডাক্তার যদি বলে যে আমি রোগীর কাছ থেকে সম্মতি নিছিলাম, তো আমার এই জায়গা কোনো অবহেলা নাই, আমি সরল বিশ্বাসে মঙ্গলার্থে করছি, আমি অব্যাহতি পাবো, ডাক্তার কত দাঁড়ায় তখন? কত দাঁড়ায়? ফেরদৌস কত দাঁড়ায়? রোগীর কাছ থেকে সম্মতি নিলে, 12 বছর বেশি বয়স্ক রোগীর কাছ থেকে সম্মতি নিলে 88 দাঁড়ায়। আর রোগীর অভিভাবকের কাছ থেকে সম্মতি নিলে কত? 89। আর 92তে হলো কারোর কাছ থেকে সম্মতি নেওয়ার সুযোগ দিল না, ডাক্তার সরল বিশ্বাসের মঙ্গলার্থে করছে। মনে পড়ছে? জেনারেল এক্সেপশন 88, 89 আর 92। আচ্ছা, আমরা 8 নম্বরে আসি। বেপরোয়াভাবে যান বা অশ্ব চালনার দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি কি? যে কোনো বর্ণনার কত? 3 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন এই জায়গায়। 18 নম্বর প্রশ্নটা, আচ্ছা ওই জায়গায় আর একটা জিনিস, ওই যে অ্যাটেম্প টু মার্ডার 307 লিখছিলেন না, ওই জায়গায় একটু লেখেন, যে একটু লিখে রাখেন 308 ধারা দিয়ে লেখেন অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। ওই যে আমরা এর আগে 307-এর যে ছকটা পড়ছি শাস্তির, 307-এর ওই জায়গায় নিচে লিখে রাখেন 308 ধারা, 308 ধারা, ধারা 308 লিখে রাখেন নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। পাইছেন? খুনের উদ্যোগ তো বুঝতেন, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ গুরুতর এবং হঠাৎ আকস্মিক উত্তেজিত হয়ে একজনকে হত্যা করতে, নিন্দনীয় নরহত্যা করতে গেছেন কিন্তু করতে পারেন নাই, তাহলে শাস্তি 3 বছর। 3 বছর লিখবেন, শাস্তি 3 বছর। আর লিখবেন আঘাত পেলে 7 বছর, আঘাত পেলে 7 বছর। নিন্দনীয় নরহত্যার উদ্যোগের শাস্তি 3 বছর। শুধু উদ্যোগ নিছেন, কোনো আঘাত টাঘাত করেন নাই। আর উদ্যোগ নিছেন, আঘাতও করছেন, তাহলে শাস্তি কত? 7 বছর, 308 ধারা। যেটা আমরা সবাই জানি অ্যাটেম্প টু মার্ডার 307 আমরা সবাই জানি, কিন্তু অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড মানে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, এটা আমরা অধিকাংশই জানি না।
18 নম্বর প্রশ্নটা, জেডকে হত্যা করার উদ্দেশ্যে এরূপ অবস্থায় তার দিকে গুলি ছোড়ে, হত্যা করার উদ্দেশ্যে, দেখছেন মানে কি হত্যা করার উদ্দেশ্য ছিল, গুলি ছোড়ে, যে যদি সেটার ফলে মৃত্যু ঘটতো তাহলে খুনের অপরাধে দোষী সাব্যস্ত হতো, খুনের অপরাধে দোষী সাব্যস্ত হতো। এর অপরাধ কি? খুনের উদ্যোগ, খুনের উদ্যোগ। বাট সেম প্রশ্নটা যদি এরকম হতো যে জেডকে হত্যার উদ্দেশ্যে ব্যতীত এরূপ উদ্দেশ্যে তার দিকে গুলি ছোড়ে, যে যদি সেটার ফলে মৃত্যু হতো তাহলে খুন নয় এমন নিন্দনীয় নরহত্যার জন্য দোষী সাব্যস্ত হতো। তাহলে এর অপরাধ কি? তাহলে উত্তর হতো নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। তাহলে খুনের উদ্যোগ 307, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ কত? 308। তানভীর সাহেব কোথায়? 20 নাম্বার প্রশ্নটা ভিবিআই, এটা একটু পড়ি দেখেন। জেডকে হত্যা করার অভিপ্রায়ে বিষ ক্রয় করেছে, বিষ কিনছে এবং উক্ত বিষ এর অধিকারে থাকা খাদ্যের সাথে মিশিয়েছে, ওই খাবারের সাথে মিশাই দিছে। অতঃপর উক্ত খাদ্য জেড এর টেবিল উপস্থাপন করেছে। কোন ধারায় অপরাধ করছে? এই যে বিষ এখনো খাওয়াই নাই কিন্তু খাওয়ানোর যে করছে, এটা কোন ধারায় অপরাধ করছে? 307। 25 নাম্বার, কোন ব্যক্তি খুন করার বা খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করলে, অভ্যাসগতভাবে আন্ডারলাইন করেন, অভ্যাসগতভাবে কি করতে? মেলামেশা করলে উক্ত ব্যক্তি নিম্নলিখিত কোন ধরনের অপরাধী হবে? ঠগ। ঠগের সংজ্ঞা দিচ্ছে 311, 310, শাস্তি বলছে 311। ঠগ আছেন নাকি আপনারা কেউ এখানে? হ্যাঁ, নির্মল তো খালি আন্দোলন করে চলছে, স্যার প্রশ্ন আছে, প্রশ্ন আছে। হ্যাঁ নির্মল বলেন, কি প্রশ্ন আছে? স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার ওই যে 307-এ, 307-এ যে বলছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাইলে স্যার ওই যে খুনের উদ্যোগের ফলে যদি মনে করেন আঘাত করে, তাহলে তো সেই সময় তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদি আঘাত না করে খালি উদ্যোগ নেয় তাহলে কি হবে স্যার? ওই দিকে উদ্যোগটা ভালো কে বুঝি নাই। নিছে? সাধারণ ব্যক্তি নিছে না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি? স্যার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি যদি খুনের উদ্যোগ নেয়, যদি আঘাত দেয়, তাহলে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। জি। আর যদি মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি যদি মানে উদ্যোগ মৃত্যুদণ্ড নিছে ঘটানোর কিন্তু আঘাত চেষ্টা করে নাই, করছে তাই? কিন্তু আঘাত দেয় নাই, তাহলে স্যার। নরমালি অন্য লোকের যা হতো উমারও তাই, 10 বছর। স্যার আপনি একটু বুঝে বলেন যে স্যার, বুঝতেছি না এই 307 একটু এটা একটু ভালোভাবে একটু বলেন যে স্যার। এই না বোঝার কিছু নাই, শুনেন। যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি শুধুমাত্র উদ্যোগের ক্ষেত্রে যদি আঘাত করে তাহলে তার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা, কিন্তু একজন সাধারণ ব্যক্তি উদ্যোগ নিছে, আঘাত করে নাই, আপনি বলেন সাজা কত? স্যার তাই তো যে অনধিক 10 বছর যদি মনে 10 করেন যে বছর আঘাত না করে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি, সে আঘাত করে নাই, শুধু খুনের উদ্যোগ নিছে, সাজা কত? 10 বছর। ও, আর যদি যাবজ্জীবন আঘাত করে কারাদণ্ডপ্রাপ্ত তাহলে? ব্যক্তির ক্ষেত্রে বিশেষ সাজার ব্যবস্থা করছে যদি সে কি নাই, উদ্যোগের ক্ষেত্রে আঘাত করে। যে একজন সাধারণ আচ্ছা। ব্যক্তি আঘাত করলে শাস্তি হতো যাবজ্জীবন বা 10 বছর, কিন্তু যাবজ্জীবন হুম। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুনের উদ্যোগের ফলে আঘাত করলে শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। বুঝছেন? আর যদি আঘাত না করে তাহলে একজন স্বাভাবিক ব্যক্তি যে যা হতো ওরও তাই হবে। জি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আমরা চলে আসি 312 থেকে 318, দেখেন। কজিং মিসক্যারিজ, গর্ভপাত করানো। গর্ভপাত করানো, কজিং মিসক্যারিজ এর ক্ষেত্রে 312 ধারা, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে ধারা এবং নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে 313 ধারা প্রযোজ্য হবে। যাই হোক আমরা সরাসরি চলে আসি 312-তে, দেখেন। গর্ভপাত করানো, কজিং মিসক্যারিজ, 312 ধারা, গর্ভবতী নারীর, গোল দিবেন সম্মতি নিয়ে,
গর্ভপাত করানোর শাস্তিযোগ্য করা হয়েছে। মানে যে নারীর গর্ভপাত করানো হবে তার সম্মতি আছে, সে স্বয়ং যদি নিজেও যায়, নিজেও যদি এই কাজটা করে, তাহলে সে 312-তে দণ্ডিত হবে। আর ওনার সম্মতি নিয়ে কেউ করলে তো দণ্ডিত হবেই। 312 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছায় স্বেচ্ছায় এবং নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত, এটা আন্ডারলাইন করেন, 3টে স্টার, নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত। দেখেন, গর্ভপাত একটা ক্ষেত্রেই বৈধ, যদি ওই নারীর জীবন রক্ষার জন্য গর্ভপাতটা প্রয়োজনীয় হয়। এই একটা মাত্র ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে গর্ভপাত বৈধ না, সর্বক্ষেত্রেই এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে স্বেচ্ছায় এবং জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত কোনো গর্ভবতী নারীর, ওমেন উইথ চাইল্ড, বা এটা আন্ডারলাইন করবেন বিবিআই, সন্তানের বিচলন অনুভব করে এমন কোন নারীর গর্ভপাত করায়। বিচলন অনুভব করে মানে হচ্ছে ভ্রূণ মুভ করে, নড়াচড়া করে, এটা হলো বিচলন অনুভব করা, কুইক উইথ চাইল্ড, তাহলে উক্ত ব্যক্তি 312 ধারায় দণ্ডিত হবে। তারপর লাইনটা দেখেন, এমন কোন নারী, এমনকি কোন নারী যদি স্বেচ্ছায়, কোন নারী যদি নিজে কি স্বেচ্ছায় এবং নিজের জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত গর্ভপাত ঘটায়, উক্ত নারীও 312 ধারায় দণ্ডিত হবে। তাহলে স্বয়ং নারীও কিন্তু গর্ভপাত করানোর জন্য দণ্ডিত হতে পারে। কত ধারায়? 312 ধারায়। শুধুমাত্র গর্ভবতী নারী, যে নারী এখনো সন্তানের বিচলন অনুভব করে না, তার গর্ভপাত করানোর জন্য কোনো ব্যক্তি গোল দিবেন 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে বা উভয়। আর সন্তানের বিচলন অনুভব করলে দেখেন সাজা 312-তে বলছে 7 বছর। তাহলে 312-তে কি কি বিষয় আমরা মনে রাখবো? সম্মতি সহ গর্ভপাত 312, সাজা 2 প্রকার, সন্তানের বিচলন অনুভব করলে 7 বছর, আর বিচলন অনুভব করে নাই তাহলে কত? 3 বছর। এখন বিচলন অনুভব করছে কি করে নাই, এটা মেডিকেল জুরিসপ্রুডেন্সের বিষয়। মানে একটা ভ্রূণ কত মাস বয়স হলে বিচলন অনুভব করে বা কত মাসে বিচলন অনুভব করে না, এটা ডাক্তার রিপোর্ট দিবে, সেইভাবে নির্ধারণ করবে। ধরেন আমরা দণ্ডবিধিতে যে সামনে পড়বো 326 বলছে গুরুতর আঘাত, হাড় ভঙ্গ, এইটাই। কিন্তু ওটা কি গুরুতর আঘাতের মধ্যে পড়ছে কিনা, এটা বিচারক মহোদয় এটা বিবেচনা করে কিসের মাধ্যমে? মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে। বিষয়টা তাই। তাহলে আমরা এই জায়গায় যেটা মনে রাখবো যে সম্মতি সহ গর্ভপাত 312 ধারায় শাস্তি 3 বছর 7 বছর। লুৎফর সাহেব, কখন শাস্তি 3 বছর আর কখন 7 বছর বলেন তো? বিচলন অনুভূত না হইলে 3 বছর, আর বিচলন অনুভব হইলে 7 বছর। 313 ধারায় চলে আসি। নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো, কজিং মিসক্যারেজ উইদাউট উইমেন্স কনসেন্ট। গর্ভপাত করানো হয়েছে কিন্তু উক্ত নারীর কোনো সম্মতি ছিল না। 313 ধারা অনুসারে 312 ধারায় গর্ভপাত করানোর অপরাধটি যদি, আন্ডারলাইন করবেন, নারীর সম্মতি ব্যতীত করা হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার 10 বছর। দেখছেন? তাহলে সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় তাহলে সাজার পরিমাণ কিন্তু অনেক বেশি। সর্বোচ্চ কত? যাবজ্জীবন, বা যে কোনো বর্ণনা কত? 10 বছর, এবং কি অর্থদণ্ড। বুঝছেন? তাহলে 312 হলো সম্মতি সহ, আর 313 কি? সম্মতি ছাড়া। এবং সম্মতি ছাড়ার ক্ষেত্রে বিচলন অনুভব করার কোনো ব্যাপার নাই। বিচলন অনুভব করুক বা না করুক, সম্মতি ছাড়ার ক্ষেত্রে যদি গর্ভপাত করানো হয়, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং সেই সাথে অর্থদণ্ড। 314-তে চলে আসেন। নাই, এই যে গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু। মানে গর্ভপাত করানোর ফলে ওই নারী যদি মারা যায় তাহলে কি হবে? 1 নম্বরে লেখা আছে শিশু সহ, শিশুটা কেটে লেখেন সম্মতি সহ। শিশু আছে না, ওই জায়গায় কি লিখবেন? সম্মতি সহ।
সম্মতি সহ কোনো নারীর গর্ভপাতকরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এমন কার্য করে যার ফলে উক্ত নারীর মৃত্যু হয়, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন, 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে। একজন নারীর সম্মতি ছিল, সম্মতি নিয়েই তার গর্ভপাত করানো হয়েছে, যে তারে নিয়ে গেছে, তাহলে ওই ওই নারী যদি মারা যায় তাহলে তার সাজা হতে পারে কত? যে কোনো বর্ণনার 10 বছর। আর 2 নম্বরে যদি দেখেন, যদি নারীর সম্মতি ছাড়া কার্যটি করা হয়, মানে ওই নারীর কোনো সম্মতি ছিল না, তার গর্ভপাত করানো হয়েছে এবং নারী মারা গেছে, তাহলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং যে কোনো বর্ণনা 10 বছর এবং অর্থদণ্ড। তাহলে একটা জিনিস লক্ষ্য করছেন যে সম্মতি ছাড়া গর্ভপাত করানোরও 313-তে যে সাজা, সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ফলে যদি মারা যায় তাহলেও কি সেই একই সাজা। তাহলে আমরা 3টা ধারা সংক্ষেপে মনে রাখবো। নারীর সম্মতি সহ গর্ভপাত শাস্তিযোগ্য অপরাধ 312, স্বয়ং নারীও দণ্ডিত হতে পারে 312 ধারায়, শাস্তি 3 বছর 7 বছর। যদি সন্তানের বিচলন অনুভব করে তাহলে কত? 7 বছর। বিচলন অনুভব না করলে 3 বছর। নারীর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় 313, যাবজ্জীবন বা 10 বছর। এই মাহবুব সাহেব, সন্তানের বিচলন অনুভব করছে এবং নারীর সম্মতি ছাড়া, তাহলে সাজা কতদিন? যাবজ্জীবন বা 10 বছর। কিন্তু সন্তানের বিচলন অনুভব করে নাই এবং নারীর সম্মতিও নাই, তাহলে সাজা কত? 3 বছর। সম্মতি ছাড়ার ক্ষেত্রে বিচলনের কোনো ব্যাপার স্যাপার নাই, খেয়াল করেন, সম্মতি ছাড়ার ক্ষেত্রে বিচলন নাই। বিচলনের ওই জিনিসটা আসছে কখন? যখন তার সম্মতি ছিল তখন। বুঝেন নাই বোধহয়? বোঝেন নাই কারণে জি স্যার, না বুঝতেন জি স্যার, কোনটা? পীযূষও বোঝে নাই, এই দেখছেন। লুৎফর সাহেব বুঝছেন? অল্প অল্প। তাইলে এই অল্পের 2 ভাগ পিছনের জন্য দেন, সামনের জন্য দেন। বলেন কি অল্প বুঝতেন, বলেন। হয়ে গেছে খাস। কি বোঝেন নাই? তাই তো বোঝেন নাই। বলছি যে যে নারীর মানে মানে ওই যে যে সন্তানের যে বিচলন অনুভব, ভ্রূণের যে বিচলন অনুভব, এই কথাটা প্রযোজ্য শুধুমাত্র 312 ক্ষেত্রে। আর এই বিচলন অনুভব 313-তে কোনো বিষয় না। বিচলন অনুভব করেন বা না করেন, ওই নারীর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয়, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। তাতে বিচলন অনুভব করুক আর না করুক, কথা শেষ। আর গর্ভপাত করানোর ফলে যদি মারা যায়, তাহলে এই জায়গায় 314-তে শাস্তি, এ জায়গায় শাস্তি 2 ভাগ। যদি নারীর সম্মতি থাকে তাহলে শাস্তি 10 বছর, আর যদি সম্মতি না থাকে যাবজ্জীবন বা 10 বছর। এই তো জেনে রাখা ভালোটা। দেখেন 314 ধারায় অপরাধীকে দণ্ডিত করার ক্ষেত্রে এটা অপরিহার্য নয় যে অপরাধী জানতো যে এমন কার্য সম্ভাব্য মৃত্যু ঘটাবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। এই লাইনটার অর্থ ব্যাপক, মামলার ক্ষেত্রে লাগে। যে সম্মতি, ধরেন একজন নারী সম্মতি সহই গর্ভপাত করাইতে গেছে, এখন মারা যাওয়ার পরে যদি সে মারা যায়, তাহলে তো তার শাস্তি, যে নিয়ে গেছে তার শাস্তি 10 বছর 314-তে। এখন ওই লোক যদি বলে আদালতে যে ওনার, উনি তো সম্মতি দিছে, এবং যখন সম্মতি দিছে উনি জানতো যে ওনার মৃত্যু ঘটতে পারে, উনি তো জেনে শুনেই সম্মতি দিছে, কিন্তু এই ধরনের মামলায় সে যদি জানতো, এটা কি অপ্রাসঙ্গিক। গর্ভপাত করাইছো, এটাই শাস্তিযোগ্য অপরাধ, তাতে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এটা জানুক বা না জানুক। বিগত বছরের প্রশ্ন দেখেন, কোন কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সদ্বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত? কত বছর? 7 বছর। অন্যান্য যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। সর্বশেষ একটা প্রশ্ন আছে, পুরাতন বইতে নাই, ধারা 317, একটু লিখতে পারেন যার নাই। সর্বশেষ প্রশ্নটা আছে আপনার বইতেই, যে সম্পূর্ণ পরিত্যক্ত করার অভিপ্রায়ে, সম্পূর্ণ পরিত্যক্ত করার অভিপ্রায়ে ড্যাশের
বা শিশুকে তার পিতামাতা কর্তৃক কোন স্থানে রাখা বা পরিত্যাগ করার শাস্তি। কত বছরের নিচে শিশুকে? 12 বছরের নিচে কোন শিশুকে শাস্তি কত? 7 বছর। যে কোনো বর্ণনার 7 বছর। একটু উদাহরণ দেই। একজন, আমরা টিভিতে মাঝে মাঝেই দেখি যে কোন শিশুরে, হঠাৎ একটা শিশুরে পাওয়া গেছে, তার পিতামাতা একেবারেই নবজাতক, 40 দিন, 1, 2, 3 দিন বয়স, রেখে চলে গেছে। যারা রেখে গেছে তারা শাস্তিযোগ্য অপরাধ করছে দণ্ডবিধি 317 ধারায়। শুধু ওই নবজাতক না, কত বছরের নিচের শিশু? 12 বছরের নিচের শিশুরে যদি কেউ পরিত্যাগ করে, এক জায়গায় রেখে যায়, পিতামাতা যদি রেখে যায়, তাহলে তার শাস্তি হবে পিতামাতার, ওই পিতামাতার শাস্তি কতদিন? যে কোনো বর্ণনা 7 বছর। কত ধারায়? 317 ধারায়। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। যারা আছেন এই মুহূর্তে অনলাইন অফলাইনে, কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। গতকাল আমরা শুরু করছিলাম যে মানব জীবন সম্পর্কিত অপরাধ, আর একটা হলো মানব দেহ সম্পর্কিত অপরাধ। মানব জীবন সম্পর্কিত অপরাধ কত থেকে কত ধারা? 299 থেকে এই যে 318। আর মানব দেহ সম্পর্কিত হলো 319 থেকে 377। এই যে মিসক্যারিজ করলাম 312, 313, 314, আর একটা ধারা পড়ছি 317। কোনো প্রশ্ন আছে কিনা? আখিদুর সাহেব, এই যে 317 পড়লাম, এ জায়গা কি পড়ছি বলেন? শুধু মাথা, পিঠে, বলেন। হুম। জি, আর কোনো প্রশ্ন আছে? মাহবুব সাহেব, যদি আপনারা কেউ রেখে যায় তাহলে তার শাস্তি কতদিন হবে? হ্যাঁ, শাস্তি হবে কিনা? আপনারে পরিত্যাগ করা যাবে? আপনার বয়স 12 বছরের কম হইলে শাস্তিযোগ্য হতো, কিন্তু 12 বছরের বেশি যেহেতু আপনি, তাহলে শাস্তিযোগ্য না। আসেন আমরা মানব দেহ সম্পর্কিত অপরাধে চলে আসি। মানব দেহ সম্পর্কিত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু হিউম্যান বডি। প্রথমটা দেখেন, আঘাত এবং গুরুতর আঘাত, হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট, 319 থেকে 338। তারপরটা দেখেন, আন্ডারলাইন করেন, অবৈধ বাধা এবং অবৈধ আটক, এটা হলো 339 থেকে 348। এই ধারা মুখস্থ করা লাগবে না। আমরা যখন ওই টপিকটা পড়বো, একটা আন্দাজ হয়ে যাবে যে আমরা এটা পড়ছিলাম এই ধারা থেকে এই ধারা পর্যন্ত। তারপরে দেখেন অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ, এটা আছে 349 থেকে 358। মনুষ্যহরণ বা অপহরণ, এটা আছে 359 থেকে 369। দাসত্ব বা জবরদস্তি শ্রম 370 থেকে 375। ধর্ষণ বা রেপ 375, 376। অস্বাভাবিক অপরাধ আনন্যাচারাল অফেন্স 377। জাস্ট ওভারঅল মনে রাখেন যে মানব দেহ সম্পর্কিত অপরাধ আছে 319 থেকে 377। তো আমরা ক্লাসের বাকি অংশ কন্টিনিউ করব। তার আগে আজকে ছোট্ট একটা ক্লাস টেস্ট আছে 20 মার্কের, আমরা ওই পরীক্ষাটা দিয়ে ফেলি, তারপরে ক্লাসের বাকি অংশ শুরু করবো আর কি। 20 মার্কের পরীক্ষা, সময় 10 মিনিট। দেখেন, আঘাত এবং গুরুতর আঘাত, এখানে হার্ট এন্ড গ্রিভিয়াস বানানটা ভুল আছে। GREVIOUS লাগছেন, GRIE হবে, আই, আর GRIE, VOUS, ভির পরে আইটা কেটে দিবেন, ওই আইটা আনবেন আর এর পরে। ওইটা আছে GREVIOUS, এটার GR এর পরে আই দিবেন, আর ভির পরে যে আইটা আছে ওই আইটা কি দিবেন? কেটে দিবেন। জি, হার্ট এন্ড গ্রিভিয়াস হার্ট না। তো প্রথমেই আমরা চলে আসি 319 ধারা।
ধারা 319, যে ব্যক্তি কোনো ব্যক্তির আন্ডারলাইন করবেন, আর এই আঘাত 319 বলছে আঘাত বা হার্ট, HURT, এক হার্ট মানে হচ্ছে হৃদয়, HEART, হার্ট। আর এই হার্ট, HURT, হার্ট, এই হার্ট মানে হলো আঘাত। তো যে ব্যক্তি কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, আন্ডারলাইন করেন, দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়। দৈহিক যন্ত্রণার অনেকের ইংরেজি লাইনটা নাই। ইংরেজি দৈহিক যন্ত্রণার ইংরেজি হচ্ছে পেইন, পীড়ার ইংরেজি বলছে ডিজিজ, এবং বৈকল্যর ইংরেজি বলছে ইনফার্মিটি। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া এবং বৈকল্য ঘটায়, সেই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। তাহলে তিনটা জিনিসের ক্ষেত্রে আঘাতের উপাদান তিনটা: যন্ত্রণা, বৈকল্য, কি পীড়া। যন্ত্রণা হলো পেইন, পীড়া, পীড়া মানে হলো রোগ, ডিজিজ, আর বৈকল্য মানে হচ্ছে ইনফার্মিটি। যন্ত্রণা মানে হলো একজন একটা ঘুষি দিচ্ছেন, সে যন্ত্রণা পাইছে। পীড়া, ওই ঘুষির ফলে তার মানে অসুখে জ্বর হয়েছে বা এক জায়গায় ফেটে গেছে, কেটে গেছে, রোগ আক্রান্ত হয়েছে। আর বৈকল্য মানে হলো ওই ঘুষি দিচ্ছেন, নাক বেঁকা হয়ে গেছে, বা কান ধরে টান দিছিলেন, কান আর সোজা হচ্ছে না। তো এটা হলো বৈকল্য। তাহলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য, যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, সে কি করেছে বলে গণ্য হবে? আঘাত করেছে বলে গণ্য হবে। তাহলে আঘাতের উপাদান কয়টা? তিনটা। কি কি? যন্ত্রণা, পীড়া আর কি বৈকল্য। ইংরেজিটা আমরা মনে রাখবো, পেইন, ডিজিজ এন্ড ইনফার্মিটি। পেইন, ডিজিজ এন্ড ইনফার্মিটি। আচ্ছা, এখন একটা কথা শুনেন, পরে পড়বো, আগে আমার মুখে মুখে কথা শুনেন। এই আঘাতের সংজ্ঞা তাহলে দিছে কততে? 319 ধারায়। শুধু আঘাত করা কোনো অপরাধ না। মানে আপনি যদি কারো ব্যথা দেন, কারো পীড়া দেন, কারো বৈকল্য ঘটান, এটা কোনো অপরাধ না। কারণ আপনি বলতে পারেন যে স্যার কি বলে, অপরাধ কেন হবে না? আমার একজন পীড়া দিল, আমি একজনের পীড়া দিলাম, এখন আপনি ওই পীড়াটা বা ওই বৈকল্যটা ইচ্ছা করে দেন নাই। আমরা দণ্ডবিধির প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে অপরাধ হইতে হলে দুইটা উপাদান থাকা লাগবে, একটা হলো মেন্স রিয়া আর একটা হলো এক্টাস রিয়া। মেন্স রিয়া মানে হলো গিলটি মাইন্ড, আপনার ওই পরিকল্পনা থাকতে হবে এবং অপরাধজনক কার্যটা থাকতে হবে। যে কোনো একটা থাকলে সেটা অপরাধ হবে না। এখন আপনি পাশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অনেক ভিড়, ভিড়ের মধ্যে আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ছে, তাহলে সেই লোক কি পাইছে? ব্যথা পাইছে। তাহলে ব্যথা পাইলে এটা হার্ট হয়েছে, বাট এটা অপরাধ না। এটা আঘাত হয়েছে, বাট এই আঘাতটা স্বেচ্ছায় না। বুঝেন কিনা? কারণ যে আপনার পায়ের আঘাত যে পাইছে, এটা তো আপনি তো স্বেচ্ছায় দেন নাই। তাহলে শুধু আঘাত কোনো অপরাধ না। আঘাতটা অপরাধ হতে হলে অবশ্যই ওই কাজটা হতে হবে কিভাবে? ভলেন্টারিলি, স্বেচ্ছায়। তাহলে শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319, আর স্বেচ্ছায় আঘাতের সংজ্ঞা দিছে 321। এইবার মনে রাখবেন। কি বলেন? শুধু আঘাত কত? 319। স্বেচ্ছায় আঘাত কত? 321। আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি বলছে 323। বেজোর, কিন্তু বিজোর। শুধু আঘাতের সংখ্যা কত? 319। স্বেচ্ছায় আঘাত কত? 321। আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত? 323। শাস্তি মাত্র 1 বছর। শাস্তি তো আলাদা পড়বো, বাট মুখে মুখে আগে শিখাইনি। শাস্তি কত বছর? 1 বছর। তাহলে আবার মনে করি, শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত কত? 321, আর আঘাতের শাস্তি, স্বেচ্ছাঘাতের শাস্তি কত? 323। কত বছর? 1 বছর। তাহলে এইভাবে লক্ষ্য করেন, 19ও বিজোর, 21ও বিজোর, 23ও কি বিজোর। এখন আরেকটা হচ্ছে, স্বেচ্ছায় আঘাতের শাস্তি তো 323-এ আছে, কিন্তু 323-এর আঘাতটা যদি আপনি উইথ ডেডলি উইপেন, মানে মারাত্মক অস্ত্র দিয়ে করেন, আঘাতই করছেন কিন্তু কি অস্ত্র দিয়ে, তাহলে শাস্তি 324, সাজা 3 বছর। কত বছর? 3 বছর। তাহলে মিলাই দেখেন, শুধু আঘাতের সংজ্ঞা 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, সাজা কত? 1 বছর। আর স্বেচ্ছায় আঘাতটা যদি মারাত্মক অস্ত্র দিয়া করে, সাজা কত? 324। কত বছর? 3 বছর। বুঝছেন? তাহলে আঘাত রিলেটেড 4টা ধারা প্রাথমিকভাবে আমরা মনে রাখবো। শুধু আঘাতের সংজ্ঞা 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত? 323, আর স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে তাহলে 300। আশা করি বুঝতেন। একবার বলেন তো মাহবুব সাহেব, 4টা ধারায় কি বললাম বলেন? হ্যাঁ। হুম। হুম।
আর 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 একটা পূর্ণ বলেন, ওটা কি টাইটেল কি? মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় আঘাত, মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় আঘাত। কারণ মারাত্মক অস্ত্র দিয়ে স্বেচ্ছায় আঘাত যদি না হয়, আপনি কুড়াল দিয়ে কাজ করতেছিলেন, কুড়ালে আপনি ঠিকঠাক ছিল, হঠাৎ কুড়াল ছুটে গিয়ে পাশে একজনের গায়ে লেগে সে ধরেন ক্ষত হয়ে গেছে, তাহলে এই জায়গায় তো মারাত্মক 324-এর উপাদান আছে, বাট অ্যাকচুয়ালি 324 না। কেন না? কারণ এই কাজটা আপনি ভলেন্টারিলি করেন না, এটা স্বেচ্ছায় করেন নাই। বুঝছেন? এখন আমরা চলে আসি গুরুতর আঘাত। গুরুতর জখম, গুরুতর আঘাত একই, কোথাও থাকবে গুরুতর জখম, কোথাও থাকবে গুরুতর আঘাত, বা মারাত্মক আঘাত, মারাত্মক জখম। ধারা 320 গুরুতর বা মারাত্মক আঘাত, গ্রিভিয়াস হার্ট, এই জায়গায় গ্রিভিয়াস বানান ভুল আছে, ঠিক করে নিয়েন। পেনাল কোডের 320 ধারায় মোট গোল দিবেন 8 ধরনের গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ আছে। পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে যে গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার, মানে 8টা আঘাতকে গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। তো প্রথম যেটা আমরা দেখি, পুরুষত্বহীনকরণ, ইমাসকুলেশন। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পুরুষত্বহীন করে, তাহলে সে গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। 2 নম্বর দেখেন, স্থায়ীভাবে চোখের দৃষ্টি শক্তির রহিতকরণ, মানে একজন আর একজনকে এমন আঘাত করছে যে দৃষ্টি শক্তি একেবারেই নষ্ট হয়ে গেছে। 3 নাম্বার, স্থায়ীভাবে, আন্ডারলাইন করবেন, কানের শ্রবণ শক্তি রহিতকরণ, একজন আর একজনকে এমন মুখে আঘাত করছে, এমন থাপ্পড় দিছে যে কানের পর্দা ফেটে গেছে, তাহলে এখন আর সে কানে শুনে না। তাহলে পুরুষত্বহীনকরণ, দৃষ্টি শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করা। 4 নাম্বার দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, আপনার দেহের যে কোনো একটা অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা হলো, ধরেন আঙ্গুল ভেঙে ফেলা হলো, হাত ভেঙে ফেলা হলো। 5 নাম্বার দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহে গোল দিবেন বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন, বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। 4 আর 5 অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে। 4-এ যে অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা হলো, এটা একসময় ঠিক হবে, এটা একসময় ঠিক হবে, কিন্তু 5-এ বলছে যে অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির সময় বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন, এমন হাত ভাঙছেন যে হাত কাটা লাগছে, ওটা আর ঠিক হবে না, এটা হলো 5। যেটা ঠিক হবে সেটা হলো 4, আর যেটা ঠিক হবে না সেটা কত? 5। তাহলে আবার মিলাই, পুরুষত্বহীনকরণ, দৃষ্টি শক্তি নষ্ট করা স্থায়ীভাবে, শ্রবণ শক্তি নষ্ট করা স্থায়ীভাবে, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন যেটা ঠিক হবে, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন যেটা ঠিক হবে না। 5টা পেলাম। 6 নম্বরে দেখেন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, এমন আঘাত করছে যে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। এখন যদি বলেন স্যার মস্তকের বিকৃতি আবার কিভাবে হয়? হয় ভাই, মাথায় উপরে আঘাত করছেন, মাথার হাড় ভেঙে গেছে, এবং মাথার হাড় খুব স্পর্শকাতর হাড়, এই মাথার হাড় একবার ভেঙে গেলে ওই জায়গা ফাঁকা থাকে, পরে আবার আলাদা করে ওই প্লাস্টিক বা অন্য জাতীয় কিছু দিয়ে আবার লাগানো লাগে। তাহলে মস্তক বা মুখে এমন বসে দিচ্ছেন, মুখ বেঁকা হয়ে গেছে, নাক আর নাকের জায়গা আনা যাচ্ছে না, তাহলে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, এটাও এক প্রকারের গুরুতর আঘাত। তারপরে দেখেন, হাড় বা দন্ত ভঙ্গ, ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ এ বোন অর টুথ, হাড় বা দন্ত ভঙ্গ। এখন বললেন না স্যার কোন জায়গার হাড় আর কোন দাঁত? যে কোনো হাড়, যে কোনো দাঁত। এমন আঘাত, লাস্টেরটা ভিভিআই বেশি, এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে বা কোনো ব্যক্তিকে গোল দিবেন 20 দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয় এবং সে তার সাধারণ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। এটার অর্থ হলো যে আগের 7টার কোনোটাই তার হয় নাই, আগের 7টার কোনোটাই হয় নাই, বাট চাপা মার খাইছে, সে একটানা 20 দিন যাবত ঠিকঠাক ভাবে কর্মকাণ্ড করতে পারতেছে না, তখন সেটা কি বলে গণ্য হবে? গুরুতর আঘাত বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তাহলে একটানা কয়দিন? 20 দিন, মানে তার পুরুষত্বহীনকরণ হয়নি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মস্তক, হাড় টার সব ঠিক আছে, কিন্তু এমন আঘাত পাইছে যে 20 দিন পর্যন্ত কাজ কর্মকাণ্ড করতে পারতেছে না, তাহলে সেটাও গুরুতর আঘাত বলে গণ্য হবে। তাহলে পীযূষ, গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার না দেখে বলেন।
বলে যায় নাকি মাহবুব পিছন দিতে? আমি ভাবছি আপনাদের জন্য এই জায়গায় একটা প্রতীকী দড়ি আনবো, এই ফ্যানের সাথে বাঁধা থাকবে, যে এই বলে দেবেন বা ইজি জিনিস পারবেন না বা দুষ্টামি করবেন, তাদেরকে ওই প্রতীকী গলায় দড়ি দিয়া ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবো আমাদের খানুল একাডেমি গ্রুপে, যে আজকে একবার গলায় দড়ি নিছে অমুক। উনি নিজে পারে না, আবার আর একজনকে বলে দেয়, হাঁটতে পারে না বন্দুক গাড়ি। বলেন আর আর কটা বলেন। 8টা তো বলা কোনো ব্যাপার না, মিনিমাম 4টে 5টা বলেন। শ্রবণ শক্তি কানেরই হয়। আর বলেন আর। লোক বলেন কয়টা পারেন, বই দেখবেন না, দেখি একটা না কয়টা পারেন। হুম হুম চোখের দৃষ্টি রহিত করো, হুম মাথা হীন করো। মাথা হীন করেন, মানে বিকৃত, মাথা মস্তক বিকৃত করছে, মাথা হীন করলে আবার মারা যাবে না। ঠিক আছে, যাই হোক। জি, ধন্যবাদ। জি, আর আরেকটা হচ্ছে আপনাকে অনেক জানবে। আচ্ছা, এইগুলা যে সিরিয়ালি বলতে হবে এমন কোনো কথা নাই, পরীক্ষার সময় যে আপনার সিরিয়ালি লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনার ওভারঅল 8টা মনে থাকলে হলো। বুঝতে পারছেন? বিগত বছরের প্রশ্ন দেখি দেখেন। আচ্ছা, তাহলে এখানে গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে কততে? 320। আগেরটার মতো, আগেরটা যে শুধু আঘাত কোনো অপরাধ না, শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না, আগেরটা ছিল বিজোড়, 319, 21, 23, 24, একটা জোড় লাস্টেরটা। আর গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে কত? 320। তাহলে শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না, গুরুতর আঘাত যদি স্বেচ্ছায় করে অপরাধ 322। 322। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি বলছে 325। 325। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যদি মারাত্মক অস্ত্রের সাহায্যে করে তাহলে হলো 326। তাহলে এই জায়গায় 3টা জোড়, 20, 22, 26, আর একটা বিজোড় 325। আর ওই জায়গা ছিল 3টা বিজোড়, 19, 21, 23, আর জোর একটা কত? 324। আবার বলি, শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে 320। গুরুতর আঘাত স্বেচ্ছায় করলে 322। স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি আছে 325। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যখন মারাত্মক অস্ত্রের সাহায্য করতে, তাহলে স্বেচ্ছায় গুরুতর আঘাত মারাত্মক অস্ত্রের সাহায্যে শাস্তি 326। বুঝছেন? 8টা ধারা শিখে ফেললাম। শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, স্বেচ্ছায় আঘাত মারাত্মক অস্ত্রের সাহায্যে 324, শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি কিন্তু মারাত্মক অস্ত্রের মাধ্যমে 326। পেনাল কোডের বিগত বছরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন পড়বো, দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য করা হয়েছে? কয় শ্রেণীর? 8 শ্রেণীর। তারপরে একটা বিষয় দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, বাহুতে আঘাত, ঘাড়ে 1.5 ইঞ্চি কাটা আঘাত, বাম কর্ণে শ্রবণ শক্তি রহিত করো। দেখেন এই জায়গায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই কথাগুলো কিন্তু দণ্ডবিধিতে নেই। তো আমি দেখবো দণ্ডবিধিতে কি আছে। দণ্ডবিধিতে আছে বাম কর্ণে শ্রবণ শক্তি রহিতকরণ। এই মাহবুব সাহেব, এটা বাম কর্ণ না থাইকে যদি ডান কর্ণ হইতো? হ্যাঁ, ডান কর্ণ কি হলে কি হইতো, কি অপরাধ হইতো? কি অপরাধ সেটা বলেন, বলেন। হাসবেন, সবাই হাসবেন।
এই জায়গা ইনসাল্ট ফিল করার কিছু নাই, বলেন। এই বাম কর্ণ যে সাজা, ডান কর্ণ সেই সাজা, এটা বুঝতেন না? বুঝতে পারছেন? বাম কর্ণ ডান কর্ণ সব একই সাজা। 3 নাম্বারটা দেখেন, বাম হাত ভাঙলেও যে সাজা, ডান হাত ভাঙলেও সেই সাজা। দাঁত দাঁত সামনেরটা ভাঙলেও যে সাজা, মারিরটা ভাঙলেও সেই সাজা। কিন্তু ডাক্তারের কাছে রুট ক্যানেল করাইতে গেলে আবার এই থিওরি কাজ হবে না। ওই জায়গায় সামনেরটার খরচ কম, পিছনেরটার খরচ বেশি। দেখেন 3 নম্বরে দেখেন, এক্স জেড এর মুখে ঘুষি মারলে জেড এর একটি দাঁত পড়ে যায়। মানুষ কষ্ট করে উঠাইতে পারে না, ঘুষি দিয়ে একটা করে ফেলে দিচ্ছে। দেখেন এক্স এর কি তো অপরাধ হলো, কি মারাত্মক জখম। সো এই জায়গায় প্রচুর প্রশ্ন আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সব ইম্পর্টেন্ট। আসেন আমরা সামনে আগাই, আমরা একটু এই জায়গায় শাস্তিগুলো পড়ে ফেলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। 2022 সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা এসেছে যে এক্স ওয়াই এর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়। এখন এক্স এর অপরাধ হয়েছে, যেহেতু নাক ভাঙছে, আমরা জানি গুরুতর আঘাত। এখন এই জায়গায় ধারা আছে 325, 326। এখন আমরা এখানে বুঝেন, যদি কোনো অস্ত্রের সাহায্যে করতো, নাক ভাঙতো, নাক কাটতো, তাইলে হয়ে যেত 326, আর হাতের মাধ্যমে করতে এই কারণে 325। আচ্ছা, নতুন বইতে এখানে একটা শাস্তির বিধান, আপনাদের পুরাতন বইতে শাস্তির জায়গায় আছে 326 কতে। তা 326 ক আমরা পরে আসতেছি, আগে আমরা মূল সাজা পড়ে আসি। একটা সাজার টেবিল আছে, ওই টেবিলে আসেন। পাইছেন? টেবিল পাইছেন? দেখেন প্রথমে আসে 323, পাইছেন? স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি, মানে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির স্বেচ্ছা আঘাত দেয়, সেটা শাস্তি আলোচনা করছে। যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড কত 1000 বা উভয়। তাহলে স্বেচ্ছা আঘাত 323 যেটা, এটা শাস্তি কত? 1 বছর, অর্থদণ্ড 1000 বা উভয়। 324 দেখেন, স্বেচ্ছাকৃতভাবে, এই যে আন্ডারলাইন করেন, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দেন। একজন ব্যক্তি স্বেচ্ছায় আঘাত করতে মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে, তাহলে সাজা কত? 324-এ দেখেন, যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এবার চলে এসে আমরা 325। 325-এ দেখেন, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। ওই যে 320-এ দিছে গুরুতর আঘাতের সংজ্ঞা, 322-এ দিছে স্বেচ্ছায় গুরুতর আঘাত, আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর এবং অর্থদণ্ড। এই জায়গা এবং বলছে। 326 দেখেন, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র, আন্ডারলাইন করেন, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করছে, বাট কিসের মাধ্যমে? মারাত্মক অস্ত্রের মাধ্যমে। সাজা বেড়ে যাবে, দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। এবার আমরা চলে আসি, এতটুকুই আমরা পড়ছিলাম, আমরা চলে আসি 326 ক। পাইছেন? 326 ক বলছে 326 এসছে আরো গুরুতর প্রকৃতির। স্বেচ্ছাকৃতভাবে গোল দিবেন 2টি চোখ উপড়িয়ে। দেখেন, 1 চোখ উপড়াইলে 326, 2 চোখ উপড়াইলে 326 ক। বা অ্যাসিড জাতীয়, গোল দিবেন অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টি নষ্ট করা। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা আপনি 2টা চোখ নষ্ট করছেন, বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। তাহলে যদি আপনি 2 চোখ উপড়ান বা যদি আপনি অ্যাসিড জাতীয় পদার্থের ব্যবহার করেন, তাহলে হবে কত? 326 ক। বা যদি গরম পানি ব্যবহার করে, যদি লোহার শিক ব্যবহার করে, তাহলে কত ধারা? না, গরম পানি ব্যবহার করলে 326। লোহার শিক, ওই যে 2 চোখ না উপড়াইলে তো সমস্যা নাই। অ্যাসিডের ব্যবহার আসলেই 326 ক। আর মারাত্মক অস্ত্র, গরম পানি দিয়ে, আগুন দিয়ে, অন্যান্য ক্ষেত্রে কত?
326, বাট লোয়ার সিক্সে যদি 2 চোখ উপরাই ফেলে তাহলে আবার 326 ক। 2 চোখের কথা আসলে 326 ক, 1 চোখ হইলে 326, আর অ্যাসিড জাতীয় পদার্থের কথা আসলে সরাসরি কত 326 ক। তাহলে স্বেচ্ছাকৃতভাবে 2 চোখ উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখের দৃষ্টি নষ্ট করা বা মুখ মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে শাস্তি কত দেখেন, এটা শাস্তি বেশি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি বলেন, অর্থদণ্ড। তাহলে যদি অ্যাসিডের কথা আসে তাহলে কত দ্বারা 326 ক, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি বলেন, অর্থদণ্ড। 5-এ লেখেন 328 ধারা, 328 ধারা 328, 20 ধারা 328। লেখেন 20, বুদ্ধিনাশক, 20, কম একের মা দিয়েন না যেন আবার, 20, বুদ্ধিনাশক, নেশা জাতীয়, নেশা জাতীয় বা অস্বাস্থ্যকর ওষুধ দিয়ে কাউকে আহত করা, কাউকে আহত করা। দাড়ি দিয়ে লেখেন যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি, যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি। শাস্তি লেখেন 10 বছর প্লাস জরিমানা। ব্যাখ্যা দিচ্ছে, আগে লেখেন শাস্তি, লেখেন 10 বছর প্লাস জরিমানা। দশ বছর প্লাস জরিমানা, এই কথাটার অর্থ হলো যে 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। এখন দেখেন বিষ বা বুদ্ধিনাশক মানে নেশা জাতীয়, আপনি ওই যে চায়ের সাথে একজনের বিষ খাওয়াইছেন, সে মারা যায় নাই কিন্তু আহত হয়েছে, নেশা জাতীয় দ্রব্য দিয়ে তারা অচেতন করে তার টাকা পয়সা নিয়ে নিছেন। আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে, অজ্ঞান পার্টি, মলম পার্টি, পান একটা খাওয়াইছে 2 দিন আর ঘুমিতে উঠে না, বা চোখের ভিতরে মলম দিছে চোখ দিয়ে কিছু দেখে না, এই ধরনের কাজের শাস্তি কত ধারা 328 ধারা, মামলা হবে 328 ধারা, শাস্তি কত 10 বছর এবং জরিমানা। এখন এই যে যারা আপনারা কোর্টে যান শিক্ষানবিশকাল, যারা ফৌজদারি প্র্যাকটিস করেন সিনিয়রের সাথে, তখন যখন নালিশি দরখাস্ত ধরবেন বা এফআইআর এজাহার ধরবেন, দেখবেন যে ওই মামলায় ধারা আছে দণ্ডবিধির এত 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 ধারা, তাহলে বুঝতে পারবেন যে এটা হলো ওই ধারার মামলা। বুঝতে পারছেন? তাহলে 328 অজ্ঞান পার্টি, মলম পার্টি, এদের শাস্তি কত 10 বছর এবং জরিমানা। আমরা 327 পড়বো না, 330 ধারাটা দেখি। 330, একটা জিনিস একটু চিন্তা করেন, এর আগে আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন পড়ছি না, যে গুরু তরবারি দিয়ে পেটের এক পাশ দিয়ে ঢুকায় অপর পাশ দিয়ে বের করতে, এটা কখনো হচ্ছে নিন্দনীয় নরহত্যা, কখনো হচ্ছে খুন, বাট আঘাত কিন্তু একই। বুঝেন কিনা? হ্যাঁ, হ্যালো, দেখেন যে কথা বলতেছিলাম যে ন্যাচার অফ ইনজুরি, পেটের মধ্যে দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়েছে, সেম আঘাত, বাট কখনো সেটা নিন্দনীয় নরহত্যা, কখনো সেটা খুন। কেন? কারণ ওই যে পরিস্থিতির উপর নির্ভর করে, সেম কাজটা যদি আপনি পূর্ব পরিকল্পনা নিয়ে করেন তাহলে খুন, আর যদি ইনস্ট্যান্টলি করেন তাহলে কি নিন্দনীয় নরহত্যা। ঠিক একই ভাবে এই যে আঘাত আর গুরুতর আঘাত, এই আঘাত আর গুরুতর আঘাত আমরা একটু ভেরিয়েশন দেখবো, যে শুধু আপনি ঠান্ডা মাথায় একজনের একটা থাপ্পড় দিচ্ছেন তাহলে শাস্তি একরকম, রাগের মাথায় দিচ্ছেন শাস্তি একরকম,
কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন তাইলে শাস্তি আর এক রকম, কোন সরকারি কর্মকর্তারে দিচ্ছেন তাইলে শাস্তি একরকম, কিন্তু থাপ্পড় কিন্তু একটাই, কিন্তু এক এক সময় আপনার উদ্দেশ্য অনুসারে আপনার শাস্তি হবে এক এক রকম। তো এই যে 330 ধারাটা দেখি, দেখেন, বলপূর্বক অপরাধমূলক বল দিবেন স্বীকারোক্তি আদায় করা, স্বীকারোক্তি শব্দটা বলতেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণ, প্রত্যার্পণ শব্দটা বলতেন, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য গোল দিবেন স্বেচ্ছাকৃতভাবে আঘাত। এই স্বেচ্ছাকৃত আঘাত গোল দিবেন, স্বেচ্ছাকৃতভাবে আঘাত মানে একটু বুঝেন, এই ব্যাখ্যাটা বুঝতে হবে। আপনি একজনের স্বেচ্ছায় আঘাত করতেন, থাপ্পড় দিতেন, কিসের জন্য? স্বীকারোক্তি আদায় করার জন্য। একটা বলপূর্বক স্বীকারোক্তি, একটা কাজ করে নাই, ফেরদৌস একটা কাজ করে নাই, কিন্তু আমি ফেরদৌসকে মারতেছি যে বলেন না যে আপনি এই কাজ করতেন, এটাই হচ্ছে বলপূর্বক স্বীকারোক্তি আদায়। আর সম্পত্তি প্রত্যার্পণ, বাংলা সিনেমা মোটামুটি সবাই দেখছেন, শেষ দৃশ্যে মারামারি হয়, দলিলেরটা নিয়ে ঘুরে বেড়ায় যে সিগনেচার দে নাইলে মেরে ফেলবো, দড়ি দিয়ে গাছের টাছে অনেক কিছুতে বাঁধছে, পরে নায়ক এসে আবার সবাই রে উদ্ধার করে। তাহলে এই যে সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য তারা যে মারপিট করতেছে, মানে আঘাত করতেছে, মামলা হবে কততে? 330 ধারায়। 330 সাজা কত দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 7 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড দণ্ডিত হবে। শুনেন, একজন রে আপনার কোনো উদ্দেশ্য নাই, ফেরদৌসরে রাগ হয়ে আমি একটা থাপ্পড় দিছি, তাইলে আমার বিরুদ্ধে মামলা হবে 323-এ, সাজা কত? 1 বছর। আর সেম থাপ্পড়টা আমি দিছি কিসের জন্য? স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য, তখন আমার বিরুদ্ধে মামলা হবে 330-এ, সাজা কত? 7 বছর। তাহলে দেখছেন, থাপ্পড় একটাই, কিন্তু কখনো সাজা 1 বছর, কখনো কি 7 বছর। 330-এর সাথে এই ধারাগুলো হলো জোর মানিক জোর ধারা। 330 আর 31 আমরা একসাথে মনে রাখবো। 30-এ যে কাজটা করতে স্বেচ্ছায় আঘাত করছিল, সেম কাজটা করার জন্য 331-এ করছে স্বেচ্ছায় গুরুতর আঘাত। এই যে দেখেন, যে বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য গোল দিবেন স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। এই চুক ছাড়া আর 30 আর 31-এর বাকি উপাদান এক। সম্পত্তি প্রত্যার্পণ 30-এও আছে, 31-এও আছে। জোরপূর্বক স্বীকারোক্তি আদায় 30-এও আছে, 31-এ আছে। বাট 30-এ করছিল স্বেচ্ছায় আঘাত, আর 31-এ করতেছে কি? স্বেচ্ছায় গুরুতর আঘাত। সাজা কত দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে আকিনুর, 30 আর 31-এর মধ্যে পার্থক্য কি? দ্রুত বলেন। 30-এর বছরে বলপূর্বক অপরাধ করলে স্বীকারোক্তিমূলক স্বীকারোক্তিমূলক ভাবে আঘাত করছে না স্বীকারোক্তি আদায় করার জন্য? পুলিশ আসামিরে মারতেছে যে বল তুই চুরি করছিস, পুলিশ কর্মকর্তা। আসামি ধরেন এটা করে নাই, কিন্তু তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য আসামিরে মারতেছে। পুলিশ অপরাধ করছে কততে? 330। আর পুলিশ এমন মার দিছে যে ওর দাঁত ভেঙে গেছে, তাহলে পুলিশ অপরাধ করছে কততে? 331। বুঝছেন তো? 30-31 যেরকম এক জোড়া, 32-33 আর এক জোড়া। দেখেন 332-এ বলছে যে সরকারি কর্মকর্তাকে, গোল্ডেন সরকারি কর্মকর্তাকে আন্ডারলাইন করবেন, তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃত আঘাত। এই আঘাতটা কাকে করতেন? সরকারি কর্মকর্তাকে। কেন করতেন? তার দায়িত্ব থেকে বিরত থাকার জন্য। একজন সরকারি কর্মকর্তা, পুলিশ আসছে, ধরেন আমি যদি এইসব কথা বলি, আপনারা টিভিতে দেখছেন যে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট গেছে ওই বাজার নিয়ন্ত্রণ বা ওই কাজের জন্য গেছে। তা সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য, ধরেন তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য হুমকি দামকি তো দিছেই, তারা ধাক্কাও একটা দিছে। তাহলে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি স্বেচ্ছায় আঘাত করে, তাহলে মামলা হবে কত ধারায়? 332। সাজা কত দেখেন, যে কোনো বর্ণনার 3 বছর, যে কোনো বর্ণনার 3 বছর। তাহলে একটা জিনিস দেখেন, থাপ্পড় একজনকে ঠান্ডা মাথায় দিচ্ছেন 323, 1 বছর। থাপ্পড় দিচ্ছেন সম্পত্তি প্রত্যার্পণে বা স্বীকারোক্তি আদায় করার জন্য, 330, 7 বছর। থাপ্পড় বা ধাক্কা দিচ্ছেন সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য, 332। সাজা কত? 3 বছর।
বাট থাপ্পড় কিন্তু এক, কিন্তু শাস্তি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম। 333টা দেখেন, সেম অপরাধ সেম বাট মানে বিষয় সেম বাট অপরাধটা একটু গুরুতর। সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে গোল দেবেন, স্বেচ্ছায় গুরুতর আঘাত। 332-এ কি ছিল? স্বেচ্ছায় আঘাত। আর 33 হলো স্বেচ্ছায় গুরুতর আঘাত। এটা দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কতদিন হইতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সো যার যা বোরিং লাগতেছে, বোরিং কিন্তু অ্যাকচুয়ালি আপনি একা একা পড়তে গেলে লাগতো, এই যে কিন্তু আমি ফাঁক ফোকর বুঝাই দিচ্ছি যেভাবে জোর জোর করবেন। আর একটা টেকনিক হলো এই যে আপনি স্বীকারোক্তি আদায় বলেন বা সরকারি কর্মকর্তা বলেন, গুরুতর আঘাত উভয় ক্ষেত্রে 31 আর 33, গুরুতর আঘাতের শাস্তি কিন্তু 10 বছর। আর স্বেচ্ছায় আঘাত 30-এ হলো 7 আর 32-এ হলো 3। আর দুইটা ধারা পড়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। সেই ধারাটা হচ্ছে প্রথমে পড়েন 334 ধারা। 334 একটু লেখেন, ধারা 334 লিখতে হবে, ওই টেবিলের নিচে লেখেন, এটা বইতে নাই। ধারা 334, ধারা 334 লেখেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত। 334-এ লিখবেন গুরুতর ও আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত। গুরুতর ও আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত। এ জায়গায় কারাদণ্ড কি বিনাশ্রম হবে নাকি? আচ্ছা, লেখেন যে কোনো বর্ণনার 1 মাস অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 1 মাস অর্থদণ্ড বা উভয়। হ্যাঁ, শাস্তি হবে যে কোনো বর্ণনার 1 মাস বা অর্থদণ্ড বা উভয়। হ্যাঁ, ওই অর্থদণ্ডটা একটু আছে, 500 টাকা লেখেন, বা অর্থদণ্ড 500 টাকা বা উভয়। যে কোনো বর্ণনার 1 মাস বা 500 টাকা অর্থদণ্ড বা উভয়। এটার 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 ব্যাখ্যা শুনেন। এই গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে আপনি যদি কাউরে থাপ্পড় দিচ্ছেন ঠান্ডা মাথায় 323, আর সে আপনার এমন একটা আজে বাজে কথা বলছে, রাগ হয়ে তারা থাপ্পড় দিচ্ছেন, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়, তাহলে 334-এ শাস্তি কতদিন? 1 মাস বা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। তাহলে একটা জিনিস মানে এটা আপনার কমন সেন্স পড়ে বোঝা উচিত যে দণ্ডবিধিতে যখন কোনো অপরাধ আপনি ঠান্ডা মাথায় করছেন তখন শাস্তির পরিমাণ বেশি, আর যখন কোনো কাজ করছেন কি রাগের মাথায়, মানে হঠাৎ করে রেগে গিয়ে করছেন, তখন শাস্তির পরিমাণ কম। 335 হুবহু এক, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। আগেরটাই ছিল স্বেচ্ছায় আঘাত, আর এটাই হবে কি গুরুতর আঘাত। লিখবেন নাই, ওই 335 দিয়ে ওই ই দিয়ে লিখে দেন জাস্ট গুরুতর আঘাত, বাকিটা হুবহু এক। আগেরটা 34-এ ছিল স্বেচ্ছায় আঘাত, আর এটা হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় গুরুতর আঘাত। হ্যাঁ, স্বেচ্ছায় গুরুতর আঘাত, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। আকস্মিক, স্বেচ্ছায় গুরুতর আঘাত, বাকিটুক এক। আপনি জাস্ট ওইটুক বাসায় বসে লিখে নিয়েন, জাস্ট দেখলেন 35 হলো স্বেচ্ছায় গুরুতর আঘাত। শাস্তি লেখেন যে কোনো বর্ণনার 4 বছর, শাস্তি লিখবেন যে কোনো বর্ণনার 4 বছর বা 2000 টাকা অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 4 বছর কারাদণ্ড, 2000 টাকা অর্থদণ্ড বা উভয়। লিখছেন? এই 335-এর মানে আপনি একজনের হাত ভাঙছেন বা থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাইছেন, বাট এটা আপনি ইন্টেনশনালি করেন নাই, সে আপনার একটা আজে বাজে কথা বলছে,
ধরেন আমি যে উদাহরণটা দিছিলাম, ওই যে 2006 সালের ফাইনালে জিদানরে একটা বাজে কথা বলে ইতালির এক প্লেয়ার, জিদান মাথায় দিয়ে তার বুকে আঘাত করে, ধরেন বুকের একটা হাড্ডি ভেঙে গেছে, তাহলে নর্মালি তো মামলা হওয়ার কথা 325-এ, কিন্তু এই জায়গা মামলা হবে কততে? 335-এ। আর 325-এ হলেও জিদান এই জায়গা বলবে যে আমি এই কাজটা করছি কি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়, তাহলে এই ক্ষেত্রে শাস্তি হবে কত? 4 বছর বা 2000 টাকা বা উভয়। এই ছিল আপনাদের আজকের ক্লাস। তো আমি আবার একটু এই যা যা পড়লাম, আঘাত, গুরুতর আঘাত, আমার সাথে একটু তালে তাল মিলান আপনারা। দেখেন, শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319, দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া, নাকি 319 কোন অপরাধ না, স্বেচ্ছায় আঘাত করলে অপরাধ 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323 1 বছর, স্বেচ্ছায় আঘাত করতে মারাত্মক অস্ত্রের সাহায্যে 324-এ 3 বছর। গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে 320, কয় প্রকার? 8 প্রকার। স্বেচ্ছায় গুরুতর আঘাত অপরাধ 322, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি আলোচনা করছে 325, 7 বছর। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত করছেন মারাত্মক অস্ত্রের সাহায্যে 326, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। মনে আছে? 326 ক, অপরাধটা করছে 2 চোখ উপড়ায় ফেলছে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা 2 চোখ নষ্ট করছে, মুখমণ্ডল, মস্তক, প্রস্তক এগুলা বিকৃত করছে, তাহলে শাস্তি 326 কতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। 326 ক। 327 আমরা পড়ি নাই। অজ্ঞান পার্টি, মলম পার্টি, বিষ খাওয়াইছে, নেশা জাতীয় দ্রব্যাদি খাওয়াইছে 328, শাস্তি 10 বছর, 10 বছর এবং অর্থদণ্ড। মনে আছে? 29 আমরা পড়ি নাই, 30-এ পড়ছি স্বীকারক জোরপূর্বক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণের জন্য স্বেচ্ছায় আঘাত, শাস্তি 7 বছর। সেম কাজ 31-এ যদি স্বেচ্ছায় গুরুতর আঘাত করে, শাস্তি কত? 10 বছর। 32-এ পড়ছি সরকারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় আঘাত, শাস্তি 3 বছর। 33-এ পড়ছি সেম কাজটা করতে গুরুতর আঘাত, শাস্তি কত? 10 বছর। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত 1 মাস 500 টাকা বা উভয় 334। 335 গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া স্বেচ্ছায় গুরুতর আঘাত 4 বছর বা 2000 টাকা বা উভয়। আর অবহেলার ফলে যদি কারোকে গুরুতর আহত করে, শাস্তি আছে 338। আর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কাউকে গুরুতর আহত করে, শাস্তি 338 ক। এই হলো আমাদের আজকের পড়া। আপনাদের নেক্সট ক্লাস আগামী সোমবার ইনশাল্লাহ। সোমবারে এটার উপর পরীক্ষা থাকবে, সোমবারে আপনারা ভালোভাবে পড়ে আসবেন। আমি আবার বলি, ওই 40 মার্কের ক্লাস টেস্ট হবে, আমরা ইনশাল্লাহ পড়ে আসবো ওই 201 থেকে এই যে 339 ক পর্যন্ত। 201 থেকে 338 ক, সরি 201 থেকে 338 ক। হ্যাঁ, যারা ভর্তি হন নাই, যাদের বকেয়া আছে, অনলাইন অফলাইন সবার উদ্দেশ্যে বলি, যারা ক্লাস করেন না, আমার কিন্তু গ্রুপে থাকলে অনলাইন অফলাইনে কেউ যদি থাকে বলেন স্যার আমি তো ক্লাস করি নাই, কোনো কাজ নাই, ঘর ভাড়ার মতো, আপনি গ্রুপে আছেন, ক্লাস করেন বা না করেন আপনার মিটার চলতে থাকে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।